হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অন্তর্গত স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে আমরা শুক্রাশয়ের গঠন, শুক্রাশয়ের লম্বচ্ছেদ আমরা পড়েছি, প্রস্থচ্ছেদের স্ট্রাকচার পড়েছি, আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আউটলাইন স্ট্রাকচার পড়েছি। আজকে আমরা স্পারমাটোজেনেসিস সম্পর্কে এবং স্পারমাটোজেনেসিসের যে রেগুলেশন, হরমোনাল নিয়ন্ত্রণ, সেটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু করার পূর্বে আমরা যদি মনে করে থাকি তাহলে আমরা জানি যে আমাদের এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা সেটা কিন্তু সংগঠিত হয় সেমিনিফেরাস নালিকা ভেতরে। সেমিনিফেরাস নালিকাগুলো প্রত্যেকটা টেস্টিকিউলার লবিউলসের ভেতরে 2 থেকে 3টে করেছিল, আমরা যদি মনে করতে পারি। তো সেই সেমিনিফেরাস টিবিউলের স্ট্রাকচার কীরকম সেটা আমরা শুক্রাশয়ের প্রস্থচ্ছেদে দেখে নিয়েছি। তো শুরু করা যাক তাহলে। আজকে আমাদের টপিক স্পারমাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া মূলত 2টি ধাপে সম্পন্ন হয়। স্থান তো আমরা জেনেই নিয়েছি কোথায় সংঘটিত হয়। স্থান, যদি আমরা স্থানের কথাই বিবেচনা করি, সেটা হচ্ছে সেমিনিফেরাস নালিকা। আচ্ছা, সেমিনিফেরাস নালিকার ভেতরে আমার এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া মূলত 2টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। একটিকে আমরা বলবো স্পারমাটোসাইটোজেনেসিস, স্পারমাটোসাইটোজেনেসিস, এবং অপরটি হলো স্পারমিওজেনেসিস, স্পারমিওজেনেসিস। কাকে বলছি স্পারমিওজেনেসিস আর কাকে বলছি স্পারমাটোজেনেসিস, এই দুটো বিষয় আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। স্পারমাটোজেনেসিস আমরা বলছি শুক্রাণু মাতৃকোষ থেকে স্পারমাটিড গঠিত হওয়া অবধি প্রক্রিয়াকে আমরা বলছি স্পারমাটোসাইটোজেনেসিস। ওকে, শুক্রাণু মাতৃকোষ বা স্পারমাটোগোনিয়াল মাদার সেল থেকে স্পারমাটিড তৈরি হওয়ার প্রক্রিয়াটিকে আমরা বলছি স্পারমাটোসাইটোজেনেসিস। অন্যদিকে স্পারমাটিড থেকে প্রগ্রেসিভ মেটামরফোসিসের মাধ্যমে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলছি স্পারমিওজেনেসিস। স্পারমাটিড থেকে স্পারম্যাটোজোয়া বা অপরিণত শুক্রাণু স্পারম্যাটোজোয়া তৈরি হওয়াকে আমরা বলবো স্পারমিওজেনেসিস। তাহলে এই দুটো বিষয় আমরা জেনে নিলাম। এবার স্পারমাটোজেনেসিস কী কী ধাপে সম্পন্ন হয়। স্পারমিওজেনেসিস আর কোনো ধাপ নেই, সেটা আমরা জানবো। সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে, আমরা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে বুঝে নেব। সো এইটা যদি আমার স্পারমাটোগোনিয়াল মাদার সেল হয়, সাপোজ এটা আমার স্পারমাটোগোনিয়াল মাদার সেল, এটা কি স্পারমাটোগোনিয়াল মাদার সেল, জনন মাতৃকোষ, শুক্রাণু জনন মাতৃকোষ, যার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত 2n বা ডিপ্লয়েড। এই স্পারমাটোগোনিয়াল মাদার সেল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। ওকে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি প্রক্রিয়ায় বিভাজিত হবে? মাইটোসিস প্রক্রিয়া। সো এখানে আমরা লিখে নেব মাইটোসিস, এবং তৈরি করবে স্পারমাটোগোনিয়া এ এবং স্পারমাটোগোনিয়া বি সেল। স্পারমাটোগোনিয়া এ, স্পারমাটোগোনিয়া বি। স্পারম্যাটোগোনিয়া এ এবং স্পারম্যাটোগোনিয়া বি সেল। নাও স্পারমাটোগোনিয়া এ সেলগুলো স্টেম সেল হিসাবে রিজার্ভ থেকে যাবে, এগুলো স্টেম সেল হিসেবে
রিজার্ভ থেকে যাবে ফার্দার স্পারমাটোজেনেসিসের জন্য। কিন্তু স্পারমাটোগোনিয়া বি সেল ধাপে ধাপে স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া বা শুক্রাণু উৎপাদন করবে। এবার এই স্পারমাটোগোনিয়া বি সেল, এই যে এই ঘটনাটা ঘটলো, এটাকে আমরা এই যে স্পারমাটোগোনিয়া মাদার সেল থেকে আমার স্পারমাটোগোনিয়া এ বা বি সেল তৈরি হলো, এইটিকে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন ফেজ। এটাকে আমরা কি বলতে পারি, এই স্টেজটাকে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজ বা বিভাজন দশাও বলতে পারি আমরা। মাল্টিপ্লিকেশন ফেজ কার আন্ডারে, না স্পারমাটোসাইটোজেনেসিসের আন্ডারে, এটা হয়ে গেল আমার মাল্টিপ্লিকেশন ফেজ। এবার স্পারমাটোগোনিয়া বি সেল সাডেনলি সাইজ ইনক্রিজ করে যাবে, স্পারমাটোগোনিয়া বি সেলের সাইজটা ইনক্রিজ হবে। ওকে, আকৃতি বৃদ্ধি ঘটলো, এখানে আমরা কি দেখব, আকৃতির বৃদ্ধি ঘটলো। এখানে কিন্তু কোনো রকম ডিভিশন হলো না, স্পারমাটোগোনিয়া বি সেলের মধ্যে সাইটোপ্লাজম অ্যাকিউমুলেশন হলো, আদার সেলুলার অর্গানেলিগুলো ডিভাইড হয়ে সংখ্যা বৃদ্ধি করলো, এবং যেটা তৈরি করলো সেটাকে আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট। এটাকে আমরা কি বলবো, প্রাথমিক স্পারমাটোসাইট। প্রাথমিক স্পারম্যাটোসাইট, যার মধ্যেও কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কত, ডিপ্লয়েড। স্পারমাটোগোনিয়া এতেও ছিল ডিপ্লয়েড, স্পারমাটোগোনিয়া বিতেও ছিল ডিপ্লয়েড। কেমন, এবারে এই প্রাথমিক স্পারমাটোসাইট ডিভাইড করবে, প্রাথমিক স্পারমাটোসাইট ডিভাইড করে আমার তৈরি করবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। কি তৈরি করবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবং যে সেকেন্ডারি স্পারমাটোসাইটটা তৈরি হবে সেটা কিন্তু মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে ঘটবে। কিসের মাধ্যমে ঘটবে, মিওসিস। এখানে আমরা লিখব মিওসিস 1, কারণ আমরা জানি যে মিওসিস দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথমটিকে বলে হ্রাস বিভাজন, পরেরটিকে বলে সমবিভাজন। তো হ্রাস বিভাজনকে আমরা মিওসিস 1 দেব, যেখানে আমার যে নতুন আপত্য কোষগুলো তৈরি হবে তাদের কিন্তু কি তৈরি হবে, সংখ্যায় হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকবে। এই দুটো তৈরি হলো আমার সেকেন্ডারি সাইট। এই দুটোকে আমরা কি, স্পারমাটোসাইট, এগুলোকে বলবো গৌণ স্পারমাটোসাইট বা সেকেন্ডারি স্পারমাটোসাইট। গৌণ স্পারমাটোসাইট, এগুলো হয়ে গেল আমার গৌণ স্পারমাটোসাইট। এবারে এখানে ক্রোমোজোম সংখ্যা কত হবে, হাফ, অর্থাৎ n সংখ্যক হবে। আচ্ছা, ক্রোমোজোমাল কনস্টিটিউয়েন্টসটা যদি আমরা করি, এখানে স্পারমাটোগোনিয়ার মাদার সেলের মধ্যে কী ছিল, 44A প্লাস XY ছিল, তাই না, 44A প্লাস XY। তাহলে এইগুলোতে কী ছিল, 44A অটোজোম প্লাস XY, আমরা এভাবে লিখতে পারি। এখানেও কী ছিল, 44A প্লাস XY, তাই না। কিন্তু যেই ফার্স্ট মিওসিস হলো, মিওসিস 1 হলো, তাহলে এইখানে কি হয়ে যাবে, হাফ হয়ে গেছে, 22A প্লাস X থাকতে পারে, আর এটাতে কি হতে পারে, 22A প্লাস Y থাকতে পারে। এটা হচ্ছে ক্রোমোজোমাল কনস্টিটিউয়েন্ট গৌণ স্পারমাটোসাইটের। এবার এই গৌণ স্পারমাটোসাইটগুলোর কি হবে না, পুনরায় মিওসিস 2 হবে। গৌণ স্পারমাটোসাইটগুলোর মিওসিস 2 হবে, যেটা কিনা সমবিভাজনের সমতুল্য। ওকে, তো এইখানে আমার আলটিমেটলি 4টে নতুন সেল, ডটার সেল তৈরি হয়ে গেল বাই কমপ্লিশন অফ মিওসিস 2। এখানে আমরা কি দেব, মিওসিস 2 সংগঠিত হলো, এবং যে সেলগুলো তৈরি হলো সেগুলোকে আমরা বলবো স্পারমাটিড। এগুলোকে আমরা কি বলবো, স্পারমাটিড। স্পারমাটিড। এবারে এদের ক্রোমোজোম সংখ্যা কত, এদেরও কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, যেহেতু এটা সমবিভাজন। এবং কনস্টিটিউয়েন্ট আমরা কি দেখবো, তাহলে এখানে 22A প্লাস X, এখানেও হবে 22A প্লাস X,
এদিকে কী হবে 22a প্লাস ওয়াই, 22a প্লাস ওয়াই। ওকে, তাহলে এই যে স্পারমাটিড তৈরি হলো, প্রথমে মাল্টিপ্লিকেশন ফেজ হলো, তারপরে গ্রোথ ফেজ হলো, এইটুকুনি জায়গায় প্রাথমিক স্পারমাটোসাইটটা গ্রোথ হলো, এটাকে আমরা বলতে পারি গ্রোথ ফেজ। এটাকে নম্বর 2 দিতে পারি গ্রোথ ফেজ। এবং তারপরে যে ঘটনাগুলো ঘটলো অর্থাৎ মিওসিস 1, 2 এর মাধ্যমে রিডাকশন ফেজ বা 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 এটাকে আমরা ডিভিশনও বলতে পারি। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন হলো, সংখ্যা বৃদ্ধি হলো, রিডাকশন ডিভিশন ফেজ, রিডাকশন ডিভিশন ফেজ। এই তিনটে ধাপের মাধ্যমে যেটা আমার হলো সেটা কিন্তু আমি বলছি স্পারমাটোসাইটোজেনেসিস। এই যে প্রক্রিয়াটা হলো আপ টু দিস, এটাকে আমরা কি বলবো? স্পারমাটোসাইটোজেনেসিস। এটাকে আমরা কি বলছি? স্পারমাটোসাইটোজেনেসিস। দিস টোটাল প্রসেস ইজ নোন অ্যাজ স্পারমাটোসাইটোজেনেসিস, নট স্পারমাটোজেনেসিস। ওকে, এবারে এই স্পারমাটিডগুলো থেকে আলটিমেটলি আমার কি তৈরি হবে? স্পারমাটোজোয়া। আলটিমেটলি আমার তৈরি হবে 4টে পৃথক আকৃতির কোষ, দেখতে একদম পৃথক, দেখতে একদম আলাদা। ঠিক আছে, এটাকে তখন আমরা কি বলবো? স্পারমাটোজোয়া। এগুলো আমরা কি হয়ে গেল? বাংলায় লিখি স্পারমাটোজোয়া। এই যে স্পারমাটোজোয়া বা ইম্যাচিওর স্পার্ম তৈরি হলো কোথা থেকে? না, স্পারমাটিড থেকে। কোথা থেকে তৈরি হলো? স্পারমাটিড থেকে তৈরি হলো। এই প্রক্রিয়াটাকে তখন আমরা বলছি স্পারমিওজেনেসিস। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? স্পারমিওজেনেসিস। এটাকে আমরা কি বলছি? স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস, স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হলো। এবার এই স্পারমাটোজোয়াগুলো সার্টোলি সেলে যাবে। সার্টোলি সেল থেকে নিউট্রিশন নিয়ে এরা ম্যাচিওর হবে এবং সার্টোলি সেল থেকে বেরিয়ে সেমিনিফেরাস নালিকার যে গহ্বর বা লুমেন সেখানে প্রবেশ করবে। সেই প্রক্রিয়াকে আবার বলবো আমরা স্পারমিয়েশন। সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? স্পারমিয়েশন, অর্থাৎ শুক্রাণুর মুক্তি। সার্টোলি কোষ থেকে শুক্রাণুর মুক্তিকে আমরা কি বলবো? স্পারমিয়েশন। ওকে, আচ্ছা, তাহলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে দুটো ধাপ, একটা স্পারমাটোসাইটোজেনেসিস, একটা হচ্ছে স্পারমিওজেনেসিস। স্পারমিয়েশন দ্যাট ইজ ডিফারেন্ট থিং অ্যাপার্ট ফ্রম স্পারমাটোজেনেসিস। আচ্ছা, এবার এই যে প্রসেসগুলো হলো, এই মায়োসিস হলো, মাইটোসিস হলো, এই প্রসেসগুলোর নিয়ন্ত্রণ কিভাবে ঘটলো? এই প্রসেসগুলো ঘটাতে কে সাহায্য করলো? কোন হরমোন এই প্রসেসগুলো করতে সাহায্য করলো? সেটা আমরা দেখে নেবো, যেটাকে আমরা বলছি স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদনের হরমোনাল রেগুলেশন। ওকে, আচ্ছা, আরেকটা টার্ম আমি এখানে লিখে দিই, তখন বলেছি স্পারমিয়েশন। তাহলে এই টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে। স্পারমিয়েশন কাকে বলছি আমরা? না, সার্টোলি সেল থেকে ম্যাচিওর স্পার্মের যে মুক্তি সেটাকে বলছে স্পারমিয়েশন। ওকে, এবারে আমরা শুক্রাণু উৎপাদনের যে নিয়ন্ত্রণ, হরমোনাল রেগুলেশন, সেটা আমরা দেখে নেব। শুক্রাণু উৎপাদনের হরমোনাল নিয়ন্ত্রণ। আচ্ছা, সবার উপরে আমরা করে নেব হাইপোথ্যালামাস।
থ্যালামাস, ওকে। হাইপোথ্যালামাসের নিচেই থাকে অ্যাডিনো হাইপোফাইসিস বা পিটুইটারি। যেহেতু শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া শুক্রাশয়ের মধ্যে ঘটে, তাই আমরা এখানে করব শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ, শুক্রাশয়ের লেডিগের আন্তর্কোষ, এবং আরও একটি কোষ রয়েছে আমরা জানি, সেটি হচ্ছে আমাদের সার্টোলি কোষ। আরেকটা কী কোষ? সার্টোলি কোষ। এই দুটো কোষ ইম্পর্টেন্ট। আচ্ছা, শুক্রাশয় লেডিগের আন্তর্কোষ থেকে যে হরমোনটা বেরোয় সেটার নাম আমরা জানি টেস্টোস্টেরন, যা স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। কেমন? আর আরেকদিকে আমার কি করে? গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ, এই কাজগুলোতে আমাকে টেস্টোস্টেরন সাহায্য করে। কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা কার সিগন্যালের ফলে বেরিয়ে এলো? হাইপোথ্যালামাস থেকে আমার খরিত হচ্ছে GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, এই GnRH পিটুইটারিকে কি হরমোন ক্ষরণ করতে বলছে? পিটুইটারিকে ক্ষরণ করতে বলছে না তুমি ভাই LH ক্ষরণ করো, তুমি ICSH ক্ষরণ করো, তুমি FSH ক্ষরণ করো, গোনাডোট্রপিক হরমোনগুলো ক্ষরণ করো। তার মধ্যে LH, বিশেষ করে LH, তার মধ্যে LH হরমোন লেডিগের আন্তর্কোষকে, এবং ICSH হরমোন, ICSH এবং LH এই দুটো মিলে লেডিগের আন্তর্কোষকে কি বলছে? তুমি টেস্টোস্টেরন ক্ষরণ করো। ওকে, টেস্টোস্টেরন ক্ষরণ করো। টেস্টোস্টেরন তখন কি করছে? স্পারমাটোজেনেসিসকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, গৌণ যৌন লক্ষণকে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। অন্যদিকে FSH, পিটুইটারি থেকে খরিত যে FSH, সে কিন্তু সার্টোলি সেল থেকে আমার ইনহিবিন বলে একটি বাধাদানকারী হরমোন ক্ষরণ করতে সাহায্য করছে। ইনহিবিন নামক বাধাদানকারী হরমোন ক্ষরণে সাহায্য করছে। প্লাস এই সার্টোলি কোষকে আবার স্পারমাটোজেনেসিসেও সাহায্য করছে সার্টোলি সেল, FSH ক্ষরণের মাধ্যমে। কারণ এই সার্টোলি সেল থেকে আবার সামান্য পরিমাণে টেস্টোস্টেরন ক্ষরণ হচ্ছে। সার্টোলি সেলও টেস্টোস্টেরন ক্ষরণ করতে সাহায্য করছে, ফলে স্পারমাটোজেনেসিসে আমার সাহায্য হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? FSH পজিটিভ কাজ করছে, LH পজিটিভ কাজ করছে, GnRH পজিটিভ কাজ করছে। কিন্তু এই টেস্টোস্টেরনের পরিমাণ যখন বেড়ে যাবে, এই টেস্টোস্টেরনই কিন্তু পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দেবে। এই টেস্টোস্টেরনই কিন্তু পিটুইটারি গ্রন্থিকে নেগেটিভ ফিডব্যাক দেবে। টেস্টোস্টেরনের পরিমাণ যদি বেড়ে যায়, টেস্টোস্টেরন তখন নেগেটিভ ফিডব্যাক দেবে, এবং সেখান থেকে LH এবং ICSH বা FSH ক্ষরণ হবে না। অন্যদিকে ইনহিবিন যে হরমোন, সেই ইনহিবিন কিন্তু স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। ইনহিবিন যে হরমোন, সেও কিন্তু স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় বাধা দান করছে। কেমন? তাহলে এই হয়ে গেল আমার শুক্রাণু উৎপাদনের হরমোনাল নিয়ন্ত্রণের স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে এক্সট্রা নলেজ হিসাবে আমরা একটা জিনিস মাথায় রাখবো, টেট্রাসাইক্লিন নামক একটি অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায়, টেট্রাসাইক্লিন। এই অ্যান্টিবায়োটিকটি কিন্তু শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় বাধা দেয়। আমাদের গড়ে 120 মিলিয়ন শুক্রাণু তৈরি হয় পার ডে, 20 মিলিয়ন স্পার্ম প্রডিউস পার ডে। তো এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে টেট্রাসাইক্লিন নামক একটি
অ্যান্টিবায়োটিক। এবং তোমরা জেনে অবাক হবে যে এই অ্যান্টিবায়োটিক কিন্তু পোলট্রি মুরগি এবং মাছ প্রতিপালন করতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে খুব ছোটোবেলায় পড়েছিলাম বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, কিছু টক্সিক সাবস্টেন্স আমাদের শরীরে ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে থাকে, বায়ো অ্যাকুমুলেশন হয় এবং তার বায়ো ম্যাগনিফিকেশন দেখা যায়। তো সেই ঘটনা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রেও ঘটছে। আমরা পুকুরে মাছ চাষ করার সময় পুকুরের মাছেদের যাতে কোনো রকম ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল ইনফেকশন না হয় তার জন্য সেখানে আগে থেকে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক অনেক সময় পোলট্রি মুরগিদের ইনজেক্ট করা হয়। সেই পোলট্রি মুরগির মাংস খাওয়ার মাধ্যমে কিন্তু এই টেট্রাসাইক্লিন আমাদের শরীরে প্রবেশ করছে এবং আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম, আমাদের যে অন্তঃক্ষরা তন্ত্র, যেটা আমাদের এই স্পারমাটোজেনেসিস নামক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে, সেই অ্যাক্সিস যেটা এন্ডোক্রাইন অ্যাক্সিস, সেই এন্ডোক্রাইন ডিসরাপশন করছে এবং ফলে পুরুষদের মধ্যে কিন্তু বন্ধ্যাত্ব আসার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তো এই হলো আমাদের আজকে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া এবং শুক্রাণু উৎপাদনের হরমোনাল নিয়ন্ত্রণ। নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে পরবর্তী টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর যারা চ্যানেলটিতে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।